आए हाय प्राण जाए जाए प्राण जाए चोख तारी जेनो काटारी दिल खूने खूने भरे जाए ए हे जेनो आগুন ফাগুন বসনে সেজেছে কি যে করি করি ভেবে মরি মরি রঙিন যৌবন বুঝি সে বৃথা যায় আয় হায় প্রাণ যায় যায় প্রাণ যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। না এটা কোনো কন্টেন্ট রিলেটেড গান নয়, অটোমেটিক্যালি এই গানটা আমার মাথায় এসেছে, লিরিক্সটা সার্চ করে নিয়ে গানটা করে দিয়েছি, সুরটা জানা ছিল, ঠিক আছে? গানটা করে দিয়েছি মানে জাস্ট মুখরাটা। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, ব্রেকফাস্টের রাজভোগ নিয়ে চলে এসেছি। কে? নেকো ম্যান্ডি। আচ্ছা, ম্যান্ডিকে নিয়ে চলে এসেছি, ঠিক আছে? তা প্রথম যে পয়েন্ট সেটা হলো গিয়ে কি যে তুই বলিস, এক সময় বলিস ঘুম আসে না ঘুম আসে না ঘুম আসে না, আবার এক সময় বলিস এই যে আমার যে কি ঘুম চোখেই আমি উঠলাম, ঘুম চোখেই মেয়েকে স্নান করালাম, ঘুম চোখেই মেয়েকে রেডি করে দিলাম, তোমরা আমাকে কি গালাগালি দিবে? আমি নিজেই নিজেকে গালাগালি দিই ঘুমের জন্য। কখন কি বলে মেয়েটা কোনো হিসাব থাকে না। আমি বলি না সকালবেলা এক কথা বলে, দুপুরবেলা আরেক কথা বলে। বাই দ্য ওয়ে, ম্যান্ডিকে বলার আগে আমার তোমাদেরকে নিয়ে অভিযোগ আছে। সেই অভিযোগটা কি? 2 না 3 জন আমি কমেন্ট দেখেছি, সব কমেন্ট তো আর দেখতে পারি না, তার জন্য সরি। 2-3টে কমেন্ট দেখেছি, না তোমার ভিডিও আর ম্যান্ডিকে নিয়ে দমদার হচ্ছে না, না বড্ড বোরিং লাগছে। ও ম্যান্ডিকে ধরবো চিরবো ফাড়বো এরকমটা করবা, তাহলে তোমাদের খুব দমদার মনে হবে না? চিরে ফেলার মতন যদি কন্টেন্ট করে না, চিরেই ফেলবো। তবে হ্যাঁ, সেই যে আগের ভাষা প্রয়োগ করতাম সেই ভাষা আমি আর কারোর জন্য প্রয়োগ করবো না, কারোর জন্য না, ঠিক আছে? তোমাদেরকে বিচার করতে বলবো, যখন আমি চিড়ে ফেরে ভিডিও করবো না, তোমাদেরকে বিচার করতে বলবো যে এই কথার পরিপ্রেক্ষিতে আমি এইভাবে ভিডিও করেছি, ঠিক বলেছি না ভুল বলেছি, ঠিক আছে? আমি ম্যান্ডির সাথে দেখা হবে, কথা হবে, কেস বোঝাপড়া হবে, এই কথার মধ্যে ঢোকার বহু আগে থেকেই ম্যান্ডিকে নিয়ে আমি এইভাবেই ভিডিও করছি। তোমাদের মাথার মধ্যে বা চোখের মধ্যে খাসির লাল লাল ঝোল লেগে রয়েছে, তার জন্য তোমরা ভাবছো ওই তো ম্যান্ডির বাড়ি থেকে খাসি খেয়ে এসেছে, তো সেই কারণের জন্য সুতপা ওই খাসির ঝোলের মধ্যে বয়ে গেছে। না, খাসি ওই একটা কথা বলেছে, খাসি পটি করে বের করে দিতে দিতে আবার বসবে। না রে বসবো না। আমি নিজেকে শুধরাচ্ছি, চেষ্টা কর, তুইও পারবি। ঠিক আছে? তো যাই হোক, তোমাদের এরকম মনে হচ্ছে কারণ ম্যান্ডি শুধরে গেছে। ট্রাস্ট মি অর নট, ম্যান্ডি কিন্তু শুধরে গেছে, ঘোর শুধরে গেছে। ভিডিও থেকেই আমি দেখে বলছিলাম এ তো সতী তো আস্তে আস্তে মহাসতী হয়ে যাচ্ছে। তোমরা একটা জিনিস খেয়াল করেছো, যেটা আমি অন ক্যামেরা বলেছি, আমার নিজের ঘরে বসেই স্যান্ডি তক্তাপোষের উপরে বসে বলেছি, সেই একই কথা কিন্তু আমি ম্যান্ডির ফেস টু ফেস হয়েও বলেছি যে তুই সতী থেকে মহাসতীতেও হয়ে গেলে তারপরে আমি কি করব, আমার তো কন্টেন্ট লেস হয়ে যাবে। ম্যান্ডি নিজের মুখে বলেছে সতী থেকে আমি মহাসতীর ট্যাগটা নেওয়ার চেষ্টা করছি। তাহলে বুঝতে পেরেছো যে আমি নিজের ঘরেও যেমন অনেস্ট, যেই কথা বলবো যাকে নিয়ে বলছি তার সামনে দাঁড়িয়েও আমি সেম কথা বলবো। তাহলে তোমাদের কেন মনে হচ্ছে ভিডিও দমদার হচ্ছে না? কারণ একটাই, কারণ ম্যান্ডি শুধরাচ্ছে, আর এই শুধরানোটা ভালো। আমার কন্টেন্টের জন্য ম্যান্ডি ভুল করুক, এটা আমি কখনো চাইবো না। ও শুধরে গেলে ওর যা একটা পরিস্থিতি গেছে, তারপরে ওর সংসারের দিকে আগে খেয়াল রাখুক, আমার দিকে কারোর খেয়াল রাখতে হবে না। আমি ভাই পরিশ্রমী মানুষ, ওই ঠিক চুল চেরা বিশ্লেষণ করে ঠিক তোমাদের কাছে হাজির করে নেব উইথ লজিক, একদম লজিক ছাড়া কথা হবে না। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে একবার বলে ঘুম হয় না, রাত 1-1:30 বাজে ঘুমের ওষুধ খায়, আতস কাচের মায়ের কাছ থেকে এনে খায়। বাই দ্য ওয়ে, ওনার নাম হচ্ছে দীপাবলি, ঠিক আছে? পুরো অরিজিনাল নামটা তো ভিডিওতে নেব না, তার জন্য ওনার নাম হচ্ছে দীপাবলি। তো দীপা কাকিমা এটা বলা যেতে পারে। তো দীপা কাকিমার কাছ থেকে নিয়ে এসেছিল ঘুমের ওষুধ, সেটা আমরা কিন্তু সবাই ভালো মতন জানি। তো যেই ব্যক্তি ঘুমের জন্য ভোগে, বেশ কিছুদিন আগেও বলছিল যে ঘুম হয় না, এখন আবার বলছে অ্যাকচুয়ালি ওদের
প্রবলেমটা কিসের জন্য হচ্ছে? লেট করে ঘুমাচ্ছে, তাড়াতাড়ি উঠতে গিয়ে চোখের থেকে ঘুমটা কাটছে না, এটাই প্রবলেম হচ্ছে, বুঝতে পেরেছো? তো ঘুম নিয়ে এটা হচ্ছে বিষয়। এবার আসি ভূতের মুখের রাম নাম। ওই ভূতের গল্প শুনে শুনে ঘুমাইতে ঘুমাইতে ভূতের মুখে রাম নাম হচ্ছে। এবার এটা কোন বিষয়টা নিয়ে বলছি? বিছানা না তুললে পরে সংসারের কোনো কাজই যেন এগোতে চায় না। ও মাই গড, রিয়েলি ম্যান্ডি, রিয়েলি? উঠে পড়ছে 8টা 8:30টার সময়, ঠিক আছে, তাও কেন সেটাও বলছি। আগে মেয়ের আন্টি আসতো 9টার সময়, তার জন্য 9টার সময় এসেই বাসি বিছানায় পড়িয়ে যেত, বাসি বিছানায় বসে বসে একদিকে পড়তো একদিকে খেত। ওই জন্য মেয়ের পড়াশোনাতে কিন্তু কনসেন্ট্রেশন ব্রেক হতো, অবশ্যই হতেই হবে। আমরা বড়রাই একসঙ্গে দুটো কাজ ঠিক মতন করতে পারি না, তো বাচ্চা। এখন 8টা 8:30টার সময় ওঠে, কারণ দিদিমণি তার আসার টাইমটা এগিয়ে দিয়েছে, সেই কারণে 8টা 8:30টার সময় ওঠে, এমনি এমনি ওঠে না। তো ওই বাসি বিছানাতেই দিদিমণি পড়িয়ে যায়। এটা আমরা অনেকে বলেছি, বহুবার বলেছি যে দিদিমণি আসছে, তোরা শুচ্ছিস, তোরা যেই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিচ্ছিস, কারণ এসি চলে তার জন্য, যেই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিচ্ছিস তার পাশে বসে দিদিমণি আসছে, পড়িয়ে চলে যাচ্ছে। এটা কিন্তু কোনো দিক থেকেই স্বাস্থ্যকর জিনিস নয়, না তোদের জন্য না তার জন্য, কোনো দিক থেকেই স্বাস্থ্যকর জিনিস নয়। বললাম না চোরান আসনে ধর্মের বাণী, আমি বহুবার বলেছি, আমরা বহুবার বলেছি, মেয়ের দিদিমণি আসার কমসে কম 15 মিনিট আগে অ্যালার্মটা দিয়ে রাখ, ঠিক উঠে পড়বি, কমসে কম বিছানাটা ভাঁজ করে নিয়ে মেয়েটাকে ব্রাশ করিয়ে নিয়ে তারপরে বসিয়ে দে, হয়ে গেল। তারপরে সকালবেলা খাইয়ে দাইয়ে তো স্কুলে পাঠাবে। 8:30টার সময় যদি আসে, 1.5 থেকে 2 ঘন্টা থেকে 2 ঘন্টা ম্যাক্সিমাম দিদিমণিরা বা প্রাইভেট টিউটররা আর কি পড়ায়। তো 8:30 থেকে 10:30 এনাফ, হাতে আধা ঘন্টা, 1.25 ঘন্টা টাইম, কারণ স্যান্ডি বাইকে করে দিয়ে আসে, 5-7 মিনিটের মধ্যে পৌঁছে যায়। তাহলে 1.25 ঘন্টার মধ্যে খাইয়ে দাইয়ে স্নান করাতে বড় জোর 5 থেকে 10 মিনিট, তার মধ্যে কত সময় আছে, খাইয়ে দাইয়ে দিব্যি পাঠিয়ে দিতে পারে। কিন্তু না, ওই বাসি বিছানায় দিদিমণি পড়িয়ে যাবে। আবার কি বলে, ভূতের মুখে রাম নাম বলে, বাসি বিছানা না তুললে সংসারের কোনো কাজে মন আসে না। 11:30টার সময় বাসি বিছানা তুলে এই কথা বলছে, তা বলবো না ভূতের মুখে রাম নাম? ঠিক আছে ঠিক আছে, দমদার ভিডিও হচ্ছে, হ্যাঁ দমদার ভিডিও হচ্ছে, হ্যাঁ বলবা কিন্তু, হ্যাঁ বলবা, জোর করে বলবা না যে না দমদার ভিডিও হচ্ছে না, মানছি না, মানবো না। আচ্ছা, হ্যাঁ বলছিল তোমরা কেউ মনে করো না, কেউ কিছু মনে করো না, গত রবিবার এই বিছানার চাদরটা পেতেছি, আর কটা দিন যাক তারপরে তুলে ফেলবো, কারণ ওয়াশিং মেশিনে তো একসঙ্গে অল্প জামা কাপড় দিলে হয় না, একসঙ্গে অনেকগুলো জামা কাপড় দিতে হয়, তারপরেই কাছাকাছিটা ভালো মতন হয়। এই 1 মাসের আগে ওই বিছানা তুলবি, ওই বিছানার চাদর তুলবি না, ওই বিছানার চাদরটা দেখে আর আমার মনে পড়ে, ওই তো ওখানটায় আমি ছিলাম সারা রাত 32 পাটি বের করে, বাবা কি অত্যাচার কি অত্যাচার। আমরা সবাই মিলে ওই দীপা কাকিমার উপরে করেছি, আর দীপা কাকিমা মাঝখানে একটা ফোড়ন দেওয়ার মতন কথা বলছে, আর আমাদের মানে কি বলবো, ওই রাতের নিস্তব্ধতা ভেঙে আমরা উত্তাল হাসছি। মোটে পাল্টাবি না ওই বিছানার চাদর, অনেক ছিরিতি জড়ানো কিন্তু, ঠিক আছে? চলো নেক্সট। আচ্ছা, ওরা না কত সুন্দর প্রতি সপ্তাহে সপ্তাহে বিছানার চাদর পাল্টায়। আগে ওরকমটা করতি, আমাদের 2 সপ্তাহ পর পর, কখনো কখনো 3 সপ্তাহ পর পর, সত্যি কথা, এটা লুকিয়ে লাভ নেই, 3 সপ্তাহ পর পর। কিছু কিছু মানুষ তো আমার ব্লগ চ্যানেলে বলে, ইস তোমরা বিছানার চাদর পাল্টাও না, এক বিছানার চাদর নিয়ে কতদিন, এটা যার যার অভ্যাস। আমি ইউটিউব করছি বলেই, 2 পয়সা ইনকাম করছি বলেই আমার ধরন চেঞ্জ হয়ে যাবে এরকমটা কিন্তু না। আমাদের মনে হচ্ছে বিছানার চাদরটা পরিষ্কার আছে, তাই আর 2 দিন পরে কাচলেও হবে, ওই 1 সপ্তাহ পর পর কাচতে হবে বলে কাচবো, এরকমটা না করি না, এরকমটা করি না। কেন করি না জানি না, কিন্তু এরকমটা করি না। চলো নেক্সট টপিকে যাই। ননদের কথা, ননদের কথা আজকে বলবো। সেদিন অনেকেই তোমরা না, কিছু ক্রিয়েটার বলেছিল মনে হয় যে তুমি হচ্ছে ননদের সঙ্গে তোর সঙ্গে দেখা হয়নি, ননদ তো কথা বলেনি, এরকম একটা কথা মনে হয় কার মুখে যেন আমি শুনেছিলাম, কোনো ক্রিয়েটারের মুখে শুনেছিলাম, মনে পড়ছে না। ননদের সঙ্গে আমার কথা হয়েছে, অনেকক্ষণ গল্প হয়েছে, তারপরে সেটা ক্যামেরাবন্দি করিনি, সবসময় তো আর ক্যামেরা খুলে বসে থাকা যায় না, না অনেক কথাই হয়েছে। আর আমি জানি ক্যামেরা খুলে বসলে ও মানে ইয়েও করতো না, কি যেন বলে, বারণও করতো না বা অসুবিধাও ছিল না, কিন্তু মনে ছিল না। ননদের কথা বলতে গেলে আমার খারাপই লাগে, কারণ ওর বয়স এত কম, আমি জানতাম না, 23 না 24 বছর নাকি বয়স ম্যান্ডির ননদের, মানে স্যান্ডির বোনের।
আমি শুনে না আমি না অবাক হয়ে গেছি, কারণ যেহেতু দেখো এই যে মিনা, তারপরে এই যে ম্যান্ডির হাজব্যান্ড না সরি ম্যান্ডির ননদ, এদের ডেভেলপ চেহারা, ভারী চেহারা, এদের দেখলে পরে বয়সটা আন্দাজ করা যায় না। যাদের দেখবা রোগা পেটকা তাদের একটুখানি বয়সটা কম হয়। যেমন আমি গেছি, তোমরা আমাকে মোবাইলে দেখে কি বোঝো জানি না, বাট বিশ্বাস করবে না, এটা ম্যান্ডিও স্বীকার করেছে এবং ওই দীপা কাকিমা সেও স্বীকার করেছে যে সামনে থেকে দেখলে না তোমার না বয়স বোঝা যায় না, তোমার না তুই তোর বয়স বোঝা যায় না। আমি সত্যি বলছিস? বলছে হ্যাঁ একদম বয়স বোঝা যায় না। আমি বললাম 35, বলে বোঝাই যায় না। আমি বললাম যদি কলেজে যাই মনে হবে? বলে হ্যাঁ কলেজে গেলে কলেজ গার্লই মনে হবে। বুঝতে পারছো? শুটকি হওয়ার কি ফায়দা? তোমরা আমাকে অনেকেই দেখে ভাবো ক্যামেরার মধ্যে দিয়ে আমার অনেক বয়স। যারা বলেছে অনেক বয়স, তাদের সঙ্গে যদি কোনো সময় দেখা হয় মনে মনে হলেও তোমাদের মতামতটা কিন্তু চেঞ্জ করবা, যে না এর কিন্তু ক্যামেরাতে যেটা দেখা যায় অরিজিনালি কিন্তু সেটা না। সত্যি বলছি, আমি ইয়ে করে কি যেন বলে গর্ব করে বলছি না, এটা কিন্তু যাদের সাথে দেখা হয়েছে তারা বলেছে। তোমরা ম্যান্ডিকে ক্যামেরার বাইরে থেকে যেরকম দেখো একটু ভারবাত্তি, সামনে থেকে দেখলে দেখবে একটা বাচ্চা মেয়ে শাড়ি পরে রয়েছে বা চুড়িদার পরে রয়েছে, এরকম মনে হবে। ঠিক আছে? ও ক্যামেরা তো ওরকম বড় লাগে। এবার ননদের কথা যেটা বলছিলাম, মেয়েটার কথা শুনলে মানে কি বলবো, হালাত দেখলে সত্যিই খারাপ লাগে। এই বয়সের মেয়েরা না শুধু মানুষেরা দাবিয়ে খাবে, এখনই খাওয়ার বয়স, কিন্তু সেই মেয়েটা প্যাংক্রিয়াটিস তাই না বলে, তো সেই ব্যথার জন্য খাওয়া দাওয়া করতে পারছে না। আমরা তো দেখেছি পেস্ট করে খাচ্ছে, সত্যিই খারাপ লেগেছিল। যেদিন দেখেছি যে ওই আলু সেদ্ধ ভাত ওরকমভাবে পেস্ট করে বাচ্চাদের মতন খাচ্ছে, আমি সেই দিনই বলেছিলাম সত্যিই খুব খারাপ লাগে, মানা যায় না। আমরা যারা টেস্ট বুঝে গেছি তারা ওইভাবে খাওয়াটা ভীষণ দুষ্কর বিষয়। যেদিন ওর সঙ্গে দেখা হয়েছে, এগুলো ভেতরের কথা হলেও, এগুলো ভিডিওতে না আসলেও এই কথাগুলো বলাতে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না, কারণ এগুলো নর্মাল কথা। ও মানে বাড়িতে খাওয়া দাওয়া করেছে, 1 পিস মটন দিয়ে খেয়েছে, তারপরেই ওর ব্যথা শুরু হয়ে গেছে। এবার আমাদের জিভটা না বড্ড আমাদের শত্রু, কারণ টেস্ট বোঝে, সেই কারণের জন্য ও না পেরে খেয়েছে, ঝোল ঠোল কিচ্ছু নেয়নি, শুধু 1 পিস মাংস নিয়েছে, ব্যাস তারপরেই ওর ব্যথা শুরু হয়ে গেছে। খুব খারাপ লাগছিল ওর কথা শুনে, কারণ খাওয়ার কষ্ট যে কি কষ্ট আমি নিজে জানি। আমার কি বলবো, ঠাকুরের অশেষ কৃপা, এক কাজে গেছি আরেকটা কাজ হয়েছে, সেই কাজটা কতদূর কি ফুলফিল আমি যতদিন না সাকসেস পাচ্ছি ততদিন আমি বলতে পারবো না। তো যেই পেটের বিষয়টা আর আমার হাঁটুর বিষয়টা সলভ হয়েছে, হাঁটুর বিষয়টা তাও মাঝে মধ্যে একটুখানি চাগর দেয়, কিন্তু পেটটা সত্যি বলছি নিজের মুখ নিজে লেগে যাবে। আমি যেরকমভাবে ভুগতাম আমি কিন্তু সেরকমভাবে ভুগি না। আগে তোমরা দেখবে আমি কত কিছু রেস্ট্রিকশানে চলতাম, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। এখন কিন্তু আমার মধ্যে সেই রেস্ট্রিকশানটা বা সেই ভয়টা নেই যে আমি বিশাল ভুগবো। আমার ওই মানে কি বলবো, এত ওষুধ যে যদি কোনোদিনও ভগবান মুখ তুলে তাকায় আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কত টাইপের ওষুধ খেয়েছি আমি। আর ওই ওষুধগুলো আমার ওই লিভারটাকে বলো মনে হয় লিভারের দিকে তাকিয়েছে। ভগবানকে আমি শুধু ডাকতাম যখন আমার এরকম লুজ মোশন হতো না, ভয়ানক লুজ মোশন হতো, আমি শুধু ভগবানকে বলতাম, ভগবান এমন একটা দিন তুমি দেখাতে পারবা যেদিন আমি সব খাবো, আমার কোনো অসুবিধা হবে না, সব খাবো, আমার যা মন চায় সব খাবো, আমার কোনো অসুবিধা হবে না, তুমি কি এরকম করতে পারবা? সব পুরোটা তো এরকম হয় না, তবে হ্যাঁ যতটা আমার অসুবিধা ছিল, যতটা বাধ্যবাধকতা ছিল, এখন কিন্তু অতটা বাধ্যবাধকতা নেই, সেটা তোমরা আমার ব্লগ চ্যানেলে দেখতে পারো। তাই খাওয়ার রেস্ট্রিকশান, খাওয়ার কিছু খেতে না পারার কষ্ট যে কি ভয়ানক, কি সাংঘাতিক কষ্ট দেয় সেটা আমার থেকে ভালো কেউ জানে না। তবুও আমি সকালবেলা ময়দার জিনিস অ্যাভয়েড করি, যদি আটা ময়দার জিনিস খেতে হয় আমি সেটাকে দুপুরবেলা ইনক্লুড করি, কারণ দুপুরবেলা খাওয়ার পরেও আমার অনেকটা টাইম থাকবে হজম হওয়ার, আর তারপরেও আমাকে ছাড়ে না, পরের দিন ঠিক কর করে। আর সকালবেলা তো অসম্ভব, নইব চা। আমি আমার কোনো আত্মীয় স্বজনের বাড়ি যদি যাই না, তাহলে আমি সকালবেলা ভাত খেয়ে যাই, কারণ অনুষ্ঠানে দেখবা লুচি তরকারিটাই বেশি হয়, ম্যাক্সিমাম ভাত খুব কম হয়। তো আমি বাড়ির থেকে ভাত খেয়ে যেতাম, তারপরে গিয়ে দরকার হয় 1-2 লুচি খেতাম, কিন্তু সকালবেলা খালি পেটে ভাত আমাকে দিতেই হবে পেটে। এই কারণে আমি যতই বিরিয়ানি খাই আমার কিন্তু প্রবলেম হয় না, কারণ রাইসের আইটেম খেলে আমার কখনো প্রবলেম হয় না। ডেয়ারি প্রোডাক্ট, আটা ময়দা বেসন এইগুলো খাওয়া আমার বারণ, আর ফাস্টফুড তো মানে ডিপ ফ্রাইড তো সবারই খাওয়া বারণ, তবু আমরা খাই। এই কথাগুলো এই কারণেই বলছি, কারণ খেতে না পারার কষ্টটা যে কি সেটা আমি ভালো মতন জানি। ভগবানের ইচ্ছায় এখন অনেকটা খেতে পারি এবং সহ্যও করতে পারি,
কিন্তু সত্যি সত্যি ওর ননদের অবস্থা দেখে আমার ভীষণ কষ্ট হয়েছিল। এবং যেটা আমি মেন বলবো সেটা হচ্ছে ওর ননদ নিজের মুখে বলেছে যে এটা হয়েছে অতিরিক্ত পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার কারণে। তাই তোমরা যারা অতিরিক্ত পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসো তারা খেও না, ঠিক আছে? বলে না একটা জিনিসে কোনো কিছু হয় না, হয়তো অনেক কিছু জিনিস মিলিয়ে হয়েছে। এবার ওর মনের মধ্যে ডাকছে যে হয়তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে অতিরিক্ত পরিমাণে খাওয়ার জন্যই হয়েছে, ঠিক আছে? হলেও হতে পারে। তো তোমরা এরকমটা করো না। আর ম্যান্ডিকেও বলছি, ওই গ্যাস হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম ওটা করিস না, দরকার হয় একটা গ্যাসের ওষুধ খেয়ে নে, ওটা কর। এখন মানে কি বলবো, রক্ত গরম বলে এখন কোনো কিছুকে পাত্তা দিচ্ছিস না। যা না খেয়ে থাকার কি যন্ত্রণা, কোনো কিছু না খেতে পারার যে কি যন্ত্রণা, আমাকে কেউ জিজ্ঞাসা করুক। টানা 1.5 মাস আমি কিচ্ছু খেতে পারিনি, মানে কি বলবো, দুপুর পর বিকেল পর্যন্ত কন্টিনিউ 1.5 মাস 2 মাস, সদ্য আমার বিয়ে হয়েছে, দুপুর পর্যন্ত। অবশ্য তখন বুঝতেও পারিনি কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয়, প্রচুর ভুগেছি। আচ্ছা, ননদের কথা বলতে বলতে তো খুব ইমোশনাল হয়ে গেলাম, কারণ সেই মানে কি বলবো বিষয়টা নিয়ে আমিও একটুখানি জড়িত ছিলাম। তার জন্য না অত ভয়ঙ্কর অবস্থা আমার হয়নি, কোনোদিনও যাতে নাও হয় যে পেস্ট করে খেতে হবে, এরকমটা যেন না হয়। তো ওই বিষয়টা নিয়ে চলে আসি একদম ম্যান্ডির কাছে। ম্যান্ডি কি বলছে, কি মাথা যন্ত্রণা, ননদকে পাশে শুইয়ে নিয়ে বলছে কি মাথা যন্ত্রণা, অথচ কি করছি, ফোন ঘাঁটছি। ওয়াও, কি গুণের কথা, তাই না? সাংঘাতিক গুণের কথা। আমার মাথা যন্ত্রণা হচ্ছে আর আমি ফোন ঘাঁটছি। মানে ওই যে ও হচ্ছে ব্যতিক্রমী, পটি হলে লুজ মোশন হলে খাসি খায় তাহলে ধরে যায়। আসলে খাসির মাংস খেলে না পেট এঁটে যায়, মানে স্টুল শক্ত হয়ে যায়, বাট সেটা লুজ মোশনের সময় না। লুজ মোশনের সময় ওটা খেলে তো মানে কি বলবো, হাই প্রোটিন, শরীর গরম করবে, আরও বেশি লুজ মোশন হবে। কিন্তু ওর উল্টো হয়। ঠিক তেমনি মাথা যন্ত্রণা হলে অতিরিক্ত পরিমাণে ফোন ঘাটে। ওর কি বলবো, ননদ আবার বলছে তখন যে নার্ভের ওষুধ আছে, কি 500 পাওয়ারের কড়া ওষুধ ওর ডাক্তার ওকে দিয়েছে, তো সেটা খেলে পরে একদম ফ্রেশ ঘুম হয়। এটা শুনেই ম্যান্ডি বলে কি, আমার একটা দিবি? মানে কেউ যদি বলে বিষ খেয়ে না আমি খুব ভালো আছি, তাহলে ম্যান্ডি মানে কি বলবো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে বলবে, আমার 1 চামচ দিবি বিষ দে, আমি একটু খাই, আমি একটুখানি ভালো থাকতে চাই। কি বলছে, আর সেটা সেই বলাটার মধ্যে, সেই কথাটার মধ্যে কি রয়েছে না রয়েছে কিচ্ছু বিচার বিবেচনা করার দরকার নেই। আমার একটা দে না, মনে হচ্ছে যেন ও লজেন্স খাচ্ছে, তাই লোভ লেগেছে, তাই বলছে আমার একটা দে না লজেন্স। এই ধরনের চাইল্ডিশ আচরণগুলো যে করে, এগুলো একটা 31 বছর বয়সী মহিলার কখনো সাজে, যে কিনা সুস্থ স্বাভাবিক, তার এরকম ক্যামেরা অন করে এই ধরনের কথাগুলো, এগুলো কিন্তু কি বলবো, শুধু নেগেটিভ কথা তা কিন্তু না, এটা একটা বাজেভাবে মানুষকে পরিচালিত করে। যে ও নার্ভের ওষুধ খেয়ে ও যখন মানে কি বলবো ফ্রেশ লাগছে, ওর ঘুমটা হচ্ছে, আর ঘুম হলে পরেই, ঘুমটা বলে না পাকাপোক্ত হলে পরেই শরীর ফ্রেশ লাগে, তাহলে আমিও একটা নার্ভের ওষুধ খাই। এরকমটা করা কিন্তু কখনো ঠিক না। তোমাদেরকে আমি একটা ছোট্ট করে ইনসিডেন্ট বলি। আমি তখন একদম ছোট মানে একদমই ছোট। এবার ওই যে এক রকমের ওষুধ ছিল তোমার, বলছি কিসের ওষুধ, আর হজমের ওষুধ এক রকমের ছিল, যেটা খেতে না খুব ভালো, মিষ্টি। এবার ওটা আমার বাবা একদিন দিয়েছিল, যে আমার পেট ব্যথা হচ্ছিল। এইটা আমার কেন মনে আছে, কারণ পরবর্তী ঘটনাটা অনেকটা খারাপ হয়েছিল, সেই কারণে ইনসিডেন্টটা আমার মনে আছে। এবার আমাকে দিয়েছিল, এবার আমি খেয়ে দেখেছি কি, অত কিছু বুঝি না, কি গ্যাসের ওষুধ সেইটাই বুঝি না। এবার আমি খেয়ে দেখছি কি, বাহ মিষ্টি তো। এবার না আমি আমার পাশের বাড়ির একজনকে নিয়ে, আমি ওষুধটা দেখেছি কোন জায়গায় ওষুধটা রেখেছে, সেই ওষুধটা নিয়ে আরেকজনকে দিয়েছি। আমাদের পাড়া প্রতিবেশী একটা ছেলে আর কি, আমার থেকে 1 বছরের ছোট। এবার তাকে আমি দিয়েছি। এইবার সেও বোঝেনি, সেও মুখে দিয়েছে, বা তার মা সাথে সাথে দেখে ফেলেছে, এই কি মুখে দিলি। এবার বড়রা বুঝতে পারে, আমরা দুজন ছোট, আমরা তো আর বুঝতে পারিনি। মুখ থেকে বের করে দেখে ওষুধ, ওমা ওই বাড়ির মহিলা এসে আমার বাবাকে নালিশ করে দিয়েছে আমার বাবা এক চর কষিয়ে দিয়েছে। তখন আমি কত ছোট, কিচ্ছু বুঝি না। আমি যদি বুঝতাম, আমি কি অন্য কারো ওষুধ খেতে দিতাম? কেন চরটা মেরেছিল জানো তো, যাতে করে আমি বুঝি বা না বুঝি এই কাজটা যেন আমার ফারদার না করি। এটা যে ভুল কাজ সেটা বোঝানোর জন্য মনে আমাকে চরটা মেরেছিল।
নতুবা আমি বুঝতামও না, আর এই ইনসিডেন্টটা আমার মাথার মধ্যেও থাকতো না। আমি ঠাম্মা ঘরে গিয়ে এরকমভাবে বেরিয়ে মুখটা বের করে দেখছি যে বাবা আছে না নেই, তাহলে আমি ঘরে যাব। এত ভয় পেয়েছিলাম, মানে মার খেয়েছি, তারপরে ভয় পাচ্ছি যে মনে হয় আমি বিশাল বড় দোষ করে ফেলেছি। তখন তো আমি বুঝতে পারিনি যে ওটা দোষ, কারণ একটা ওষুধ মানে লেস হার্মফুল হলেও, মানে বুঝতে পারছো তো, লেস হার্মফুল হলেও সেটা যে খাওয়া উচিত নয় বিনা কারণে, ওটার থাপ্পড়টা মারার কারণ হচ্ছে ওটাই। আর এই ম্যান্ডি এত বড় হয়ে গিয়েও, একটা বাচ্চার মা হয়ে গিয়েও বলছে আমার একটা দে না নার্ভের ওষুধ। এইবার আসি যেটা মানে এই ভিডিওটার মেন কেন্দ্রবিন্দু, সেটা হলো ওর ননদ, মানে ম্যান্ডি আর ম্যান্ডির ননদ দুজনকেই আমি এই কথাটা বলতে চাই। কথাটা হলো, তোমরা যখন ক্যামেরা অন করে সোশ্যাল মিডিয়াতে কিছু কথা শেয়ার করো না, তখন নিজেদের একটুখানি চোখ কান খোলা রাখতে হয়। নিজেদের সম্পর্কে কোনো গোপন কথা বলছো, সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? সেটা তোমরা হয়তো কেউ পরবর্তীতে কন্ট্রোভার্সি করলে পরে তোমরা নিতে পারো, বাট এই বিষয়গুলো কন্ট্রোভার্সির জন্য নয় বা সোশ্যাল মিডিয়াতে ভুলবশত আনার নয়। সেটা কি বিষয়? সেটা হলো ম্যান্ডির ননদ বলছে আর কি, যে কোনো দোকানে চাইলে কিন্তু এরকম নার্ভের ওষুধ পাওয়া যায় না প্রেসক্রিপশান ছাড়া। আমার মনে হয় খুব কম এরকম ওষুধ আছে যেগুলো দেয় না প্রেসক্রিপশান ছাড়া, যেমন কিনা স্লিপিং পিলস, তারপরে হচ্ছে তোমার এই যে নার্ভের ওষুধ, যেগুলো মানে কি বলবো, অতিরিক্ত পরিমাণে নিলে পরে মানুষের কিছু একটা, যে কোনো ওষুধে অতিরিক্ত নিলে পরে সাইড এফেক্ট হয়, তবুও এইগুলো প্রেসক্রিপশান ছাড়া দেয় না। যেমন তুমি গ্যাসের ওষুধ, জ্বরের ওষুধ, পায়খানার ওষুধ, এইগুলো তুমি চাইলে নাম বললেই কিন্তু তোমাকে দিয়ে দেয়, ঠিক আছে? কিন্তু ওইগুলো কিন্তু দেয় না, তার পেছনে একটা কারণ আছে, আর সেই কারণটা তোমরা জানো, আমি আর ভাঙিয়ে বলছি না। এইবার ওরা দুজনেই বলছে যে কোন দোকানে গেলে নাকি আবার চাইলে পরেই দিয়ে দেয়, চেনাশোনা তো তাই চাইলে পরেই দিয়ে দেয়, এই কথাগুলো বলতে নেই। এবার একটা বিষয় আছে যে প্রেসক্রিপশান ছাড়া চেনে তো তার জন্য দিয়ে দেয়, সেই বিষয়টা আলাদা, তারপরেও বলতে নেই। যেমন কিনা পাওয়ার ছাড়া বা ডাক্তারকে দেখানো ছাড়া ঘুমের ওষুধ খেতে নেই, ঠিক তেমনি কারণ আমার কতটুকু কি অসুবিধা, যেমন থাইরয়েডের ওষুধ সবসময় পাওয়ার মেপে তারপরে খেতে হয়। একটা বড়দের জ্বরের ওষুধের পাওয়ার যা হয়, ছোটদের জ্বরের ওষুধের পাওয়ার তা হয় না। পাওয়ারের একটা সামঞ্জস্য অসামঞ্জস্য সবসময় থাকে। তো এইভাবে এই সমস্ত কথাগুলো না সোশ্যাল মিডিয়াতে বলবি না, ভিডিও এডিট করার সময় এই কথাগুলো একেবারে নর্মাল কথা, ন্যাচারাল কথা এই বলে চালিয়ে দিবি না, এগুলো কেটে দিবি। এইগুলো ক্ষতিকারক। যেই ওষুধের নাম কারখানার নাম নিয়েছিস, সরি দোকানের নাম নিয়েছিস, তাদের জন্যও ক্ষতিকারক। কবে বুঝবি আর কে জানে, এতদিন ধরে ব্লগিং করছিস, কবে বুঝবি কে জানে। আমিও সেদিন কথোপকথনকালে আমি একটা কথা বলে ফেলেছি, একটা ইমোশনাল কথা, সেটা কোনো খারাপ কথা না, সেটা কি বলবো, সেটা পাবলিক করাটাই ঠিক না। তবুও যে ওটা হার্মফুল না, ওটা আমার একটা কেমন একটা লাগছিল, ওটা হার্মফুল না, ঠিক আছে, তারপরেও কেমন একটা লাগছিল। কিন্তু তোর এগুলো হার্মফুল কথাবার্তা, বুঝতে পেরেছিস ম্যান্ডি? এগুলো কিন্তু একটুখানি বুঝে শুনে বলবি। আচ্ছা, স্যান্ডি মেয়েকে বলছে যে ফোন দেখতে দেখতে খেলে খাবারের প্রতি কনসেন্ট্রেশন থাকে না, আর খাবারের প্রতি যদি কনসেন্ট্রেশন না থাকে তাহলে যে নিউট্রিশনসগুলো সেগুলো শরীরে আর কি যায় না, বলছে যে পুষ্টিগুলো যায় না। আচ্ছা, এই কথাগুলো কি তোদের বলা সাজে স্যান্ডি ম্যান্ডি? অনেকে বলছে, ইনক্লুডিং টুনি দিদি বলছে যে তুই তো এখন ওদেরকে চাইতে সাদা করে ফেলাবি না, প্রশ্নই নাই, সাইটে সাদা করে ফেলাইলে আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে নি, তাই টাকা ঢোকানোর লই গিয়ে ওই সাটাসাটি করতে পারবো না, আর আমি এমনিও সাটাসাটি করতে পারবো না, বুঝেছো টুনি দিদি? যাই হোক, ওনারে নিয়ে আলাদা ভিডিও আনবো আমি। বিষয়টা হচ্ছে স্যান্ডিকে নিয়ে, বাচ্চাটাকে ফোন দেওয়ার আগে এই কথাগুলো ভাবা উচিত ছিল, ঠিক আছে? পার্মানেন্টলি একটা ফোন দিয়ে দেওয়া কখনোই বাবা মার মানে কি বলবো কাম্য নয়। ওইটুকুনি একটা মেয়েকে পার্মানেন্টলি ফোন দিয়ে দেওয়া, তারপরে তাকে খাওয়া দাওয়া নিয়ে বলা যে ফোন দেখতে দেখতে, ওটা জাস্ট বেসলেস কথাবার্তা, ঠিক আছে? রেস্ট্রিকশান যদি থাকতো তাহলে মেয়েটার কাছে একটা পার্সোনাল ফোন, মাই গড, মানে দুধের শিশুর কাছে একটা পার্সোনাল ফোন থাকতো না, ঠিক আছে? যতই সে সারাদিন ঘাটুক বা না ঘাটুক, পার্সোনাল একটা ফোন দিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। তারপরে দিয়ে ঠিয়ে তারপরে এই শাসনের কোনো মানে হয় না, কারণ আমরা প্রায় সময়ই দেখি
টিভি দেখতে দেখতে খাওয়া। এখনকার বাচ্চাদেরকে টিভি দেখে খাওয়ানো, ফোন দেখে খাওয়ানো, এগুলো ভীষণ নর্মাল ব্যাপার হয়ে গেছে। তোমরা বলবে ভীষণ নর্মাল ব্যাপার হয়ে গেছে, সেটা আমিও জানি। কিন্তু তারপরে ওই যে বলা নিউট্রিশন পাচ্ছে না, ঠিক আছে, ওইটা কেমন একটা লাগে, এছাড়া আর কিছুই না। বাদ বাকি যাদের বাচ্চা মায়ের থেকে মাসির দরদ বেশি হলে কিন্তু আবার অসুবিধা আছে, তাই না? আচ্ছা, নেক্সট আসি। বাবা, 53,000 টাকা দিয়ে ডিশওয়াশার, বাসন মাজার জন্য মেশিন, তারপরে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়ার জন্য মেশিন। আচ্ছা, যদি ঘর মোছা, ঘর ঝাড় দেওয়ার জন্য মেশিন আসে, বাসন মাজার জন্য যদি মেশিন আসে, কাপড় কাচার জন্য অলরেডি মেশিন চলে এসেছে, ভাঁজ করার জন্য একটা মেশিন নিয়ে নিবি, তাহলে একটা গা হাত পা টেপার মেশিনও নিয়ে নিবি। কারণ সবসময় যদি বসে থাকিস, বসে থাকতে থাকতেও কিন্তু মানুষের গা হাত পা ব্যথা হয়ে যায়, তখন টিপে দেবে কেডা, মাসাজ করে দেবে কেডা? তো একটা মাসাজার মেশিন কিনে নিবি। এমনি তো মাসাজার তো আছে, যেটা দিয়ে আমার পিঠটা বেশ করে মাসাজ করে দিচ্ছিলি, ও তো আছেই। কিন্তু মানে তোর হাতেও প্রেশার দিতে হবে না, কিচ্ছু করতে পারে, তুই জাস্ট পড়ে থাকবি আর তোকে একদম মাসাজ করে দিয়ে চলে যাবে। এরকম তো আছে, চেয়ার পাওয়া যায় না? হ্যাঁ, এরকম মাসাজার চেয়ার পাওয়া যায়, তো পুরো অল বডি ঝাঁকানাকা করে দিয়ে দেবে। ওইও একটা কিনে নিস, কিন্তু বাসন মাজার ইয়েও কিনে নেবে। যাই হোক, এটা যার যার পার্সোনাল অকাত, বুঝতে পেরেছো তো? বাবারে বাবা, 53,000 টাকা। হ্যাঁ, কেন যা ঘুরতে বরের সাথে পক্ষী রাজে করে ঘুরতে যাচ্ছে। হ্যাঁ, বলছে ওই একটা ওষুধ আনতে যেতে হবে ওকে, স্যান্ডিকে, কল্যাণীতে। সেই একটা ওষুধের জন্য যাওয়া এত দূর সত্যি খুব চাপের। তা স্যান্ডি বলেছে ম্যান্ডিকে যে চলো আমার সাথে চলো। ম্যান্ডি বলেছে না, ক্ষমা করো, আমি যেতে পারবো না, আমার মাজায় বড্ড ব্যথা। আচ্ছা, খুব যে পক্ষীরাজে করে চেপে চেপে ঘুরতে যেতিস, একদম জড়জড়ি করে ঘুরতে যেতিস, আর বলতিস তোমাদের এত হিংসে কেন হয়, আমি আমার বরের সাথে প্রেম করছি, তেল ভরতে যাব বরের সাথে যাব, একটা পাতা ফেলতে যাব তাও বরের সাথে, আমি বাইকে করে পক্ষীরাজে করে যাব, তাতে তোমাদের কেন এত জ্বালা গো? বলেছিলিস, মনে আছে? হ্যাঁ, আর এখন মাজায় ব্যথা বললে হবে? বেরোসনি কেন? তোকে তো আর কিছু করতে হবে না, তুই তো বাইকে বসে করতে করতে যাবি, তাহলে এত অসুবিধা কেন? মানুষকে যখন বলো তখন খুব ভালো লাগে। হ্যাঁ, তো চলো, ভিডিওটা আমার এই পর্যন্তই রাখলাম। আর ঘেমে ভাত, ও তো ঘেমে ভাত হয়ে যায়, ঘেমে ভাত হয়ে গিয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে এসে ভিডিওটা এন্ড করলো, ওটা বেশ ভালো লেগেছে। ওইভাবে ভিডিও কেউ এন্ড করে? শুরুও করতে হয় ভালোভাবে, শেষও করতে হয় ভালোভাবে। তো আমিও চেষ্টা করছি তোমাদের সুস্থতা কামনা দিয়ে, যে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। ম্যান্ডির ভিডিওতে ম্যান্ডির ডায়লগ হবে না, তা কি আর হয়?